হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প দায়িত্বের সংসার লেখনীতে সৌরভের সুবাসিনী পর্ব ৪৫ এবং শেষ। পুরো পৃথিবী একটা সংসার, এখানে কারো জন্য কিছুই থেমে থাকে না। একজন না থাকলে অপর মানুষ ঠিক না থাকা মানুষের দায়িত্বগুলো পালন করে। তাই হয়তো পৃথিবীকে জগৎ সংসারও বলে। আমার মতে থাকুক না এই পৃথিবী দায়িত্বের সংসার হিসেবে, যেখানে দায়িত্বগুলো নিতে হয় না, চাইতেও পালন করতে হয় হাসি মুখে কিংবা অধিকারে। আজ সত্যি অতসী সংসারে সুখ নেমে এসেছে। ছেলেরা খেতে বসেছে, শায়ান, ইফাত, রেদওয়ান, আমিনুর সাহেব, দিহান। কিছুক্ষণ আগে বলা অনামিকার কথা হয়তো তোলপাড় করে চলেছে কারো কারো মনে। তবুও সবাই আড্ডায় মগ্ন, কিন্তু দিহান স্থির বসতে পারছে না। একটা অজানা অস্থিরতা কাজ করছে মনে। খাওয়া প্রায় শেষের দিকে হলেও দিহানের প্লেটে খাবার তেমনি আছে। সহ্য না করতে পেরে ডাইনিং টেবিলের উপর সজোরে আঘাত করে দিহান বলল, কেন করলে এসব? কেন? এসব করার খুব প্রয়োজন ছিল? তুই কি সত্যি মানুষ? খাবার টেবিলে সবাই হতভম্ব হয়ে বসে আছে। দিহান কথা শেষ করতে করতে জোরে আবার আঘাত করে। কয়েক মুহূর্ত পর অতসীর হাত অনামিকা এগিয়ে নিয়ে আসছিল। মেয়েটা কয়েক ঘন্টায় নুয়ে পড়েছে। ওদের আসতে দেখে দিহানের সামনে থাকা মানুষটা বেশ আয়েশি ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে বসে একটু হাত খাবারের থালায় রেখেই বলতে শুরু করে, ওহ মিস অনামিকা, ইসলাম তাহলে সব বলে দিয়েছ? ভালো, বেশ ভালো। শেষ পর্যন্ত আমের দুধে মিশে গেল। আটি গড়াগড়ি খেলো। এদিকে শান খুব শক্ত করে অতসীর ডানা হাত আঁকড়ে ধরে আছে। চেয়ারে বসিয়ে আলতো করে মাথায় ডান হাত রেখে বলল, যা হচ্ছে বা শুনবে শুধু হালকাভাবে নিজে শুনবে। মাইন্ডে নিয়ে এতগুলো চিন্তা করলে আরও ভেঙে পড়বে। তোমার থাকা প্রয়োজন না হলে কখনো এখানে নিয়ে আসতাম না। শানের কথা শুনে সামনে থাকা ব্যক্তিটি হাসল। হেসে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, এত প্রেম কোথা থেকে আসে রে? তোর এই প্রেম রে জন্য আজ এই দশা। তুই কি জানিস এই মেয়ের জন্যই তোর মা কেল্লা ফতে হতে যাচ্ছিল? দিহান এই কথা শুনে এগিয়ে গিয়ে কলার ধরে উঠে জিজ্ঞেস করে, শালা জানোয়ার, লেডিকে আর একটা কিচ্ছু বললে মেরে এখানে পুঁতে দেব। রাইমা খুব শক্তি দিয়ে দিহানকে ছাড়িয়ে নিয়ে আসে। সামনের ব্যক্তি এক ঢোকে পুরো গ্লাস পানি শেষ করে হাত ধুয়ে চেয়ারে পুনরায় আয়েশি ভঙ্গিতে বসে বলতে লাগলো, ফাঁদ আমার নামের মধ্যেই লুকিয়ে ছিল তোদের জন্য ফাতা ফাঁদ। অথচ তোরা বুঝিসনি। হ্যাঁ, আমি এই ফাঁদ, এই পুরো পুতুল নাচ নাটকের সংলাপ আমি সাজিয়েছি। আর তোরা তোরা তো আমার পুতুল নাচের সেই পুতুল, যাকে আমি যখন যেমন চেয়েছি ঠিক তেমন নাচিয়েছি। ওয়েট ওয়েট, প্লিজ কেউ কোনো প্রশ্ন করবে না রাইমা, আমি সব বলবো। কিন্তু ডিভোর্স আমার মোটেও পছন্দ নয়। তো মিস্টার শায়ান মাহমুদ, তোর মনে আছে তুই কোথায় তোর মিসেস মাহমুদকে দেখেছিলি? আমার কিন্তু মনে আছে, কারণ আমি তোর সাথে ছিলাম। আমাকে লুকিয়ে চড়িয়ে সেদিন দুপুরে যখন তুই অতসীকে নদীর পাড়ে দেখেছিলি, তার ঠিক ৫৬ মিনিটের মাথায় অতসীর পরিবারের পুরো ডিটেলস আমি পেয়েছিলাম। যদিও তখন এসব কিছুই প্ল্যান করিনি, কিন্তু ওই যে কপালে লিখন না যায় খণ্ডন। তুই যেদিন আন্টিকে অতসীকে দেখিয়েছিলি, সেদিন মাত্র ৩৭ সেকেন্ডের মধ্যে তোর নিয়তি আমি পাল্টে দিয়েছিলাম। কিভাবে? তুই যখন আন্টিকে দেখলি ঠিক সে মুহূর্তে তোর ফোনে কল এলো। তুই পিছন ফিরলি। অতসী হঠাৎ কোনো কারণে মাটিতে বসে পড়লো। ওর জায়গায় অনামিকা দাঁড়ালো। আন্টি অনামিকাকে দেখলো। দেখে নিয়তির খেল। তুই পিছনে ফিরতে ফিরতে অনামিকা বসে আর অতসী দাঁড়িয়ে যায়। তুই মনে করিস আন্টি অতসীকে দেখেছে। আন্টি মনে করে তুই অনামিকাকে পছন্দ করিস। তারপরে কাহিনী সবার জানা। যেহেতু ওদের সব খবর আমার কাছে ছিল, তাই আমি খুব সহজেই এরপর অনামিকার সাথে যোগাযোগ করি। আমি জানতাম অনামিকার অতীত বর্তমান, তাই তো ওকে হাত করতে আমার বেশি সময় লাগেনি। কিন্তু ঝামেলা হতো অনামিকার বাচ্চা। কি করব বল? এত বছরের প্রতিশোধ কয়েক সপ্তাহের ভ্রূণের জন্য তো আর নষ্ট হতে দিতে পারি না। তাই জুসের সাথে মেডিসিন মিশিয়ে দিয়েছিলাম। যথারীতি অনামিকার মিসক্যারেজ হলো। ও মানসিকভাবে আবার ভেঙে পড়লো। আমার জন্য সুবিধা হচ্ছিল, কিন্তু মাঝে মধ্যে অতসীর জন্য দরদ দেখাতো। তখন আবার ছোটোবেলা থেকে না পাওয়ার লিস্ট ধরতে হতো। আন্টি শায়ানকে বলেছিল, মেয়ে ভালো না, তুই মেয়ের বোন বিয়ে করতে চাইলে আমি এনে দেবো। এটা আরও ভালো খবর ছিল আমার জন্য।
ওই যে হিউম্যান সাইকোলজি দুদিকেই খাটাতে লাগলাম। যখন যখন অনামিকা শায়ানের কাছে অতসী নিন্দে মন্দ করতো, তখন আমি আগুনে ঘি চালতাম আমার কথা দিয়ে। অনামিকার অসহায়ত্বই এমনভাবে শায়ানের কাছে উপস্থাপন করতে লাগলাম যাতে শায়ান বাধ্য হয় অনামিকার সাথে যোগাযোগ রাখতে। এদিকে শায়ানকে আমি যতই বুঝিয়েছি অতসী খারাপ, ততই সে ওর জন্য পাগল হচ্ছিল, তাই তো কিডন্যাপ করতে যাচ্ছিল। ঠিক আগ মুহূর্তে অনামিকাকে অতসীর জায়গায় কিডন্যাপ করতে হয়। আন্টি যে তোকে বিয়ের আগে কেন কোণে দেখেনি, তাই আগে বুঝিনি, দেখিনি না, আমি দেখতে দিইনি। একদম বিয়ের বরযাত্রী নিয়ে অনামিকা বাড়ি পৌঁছে অনামিকাকে দেখে। আন্টি তখন চাইলেও কিছু বলতে পারেনি, ছেলের খুশি আর অনামিকার সম্মানের জন্য। কিন্তু লাস্ট মোমেন্টে অনামিকা বলল সে বিয়ে করবে না, কোনোভাবেই রাজি হচ্ছিল না, তাই মিথ্যে বিষয়ে ড্রামা করতে হয়। তারপর সব নর্মাল, কিন্তু অ্যাক্সিডেন্ট সব পাল্টে দিল। ভেবেছিলাম অন্যভাবে দিহানের থেকে প্রতিশোধ নেব, কিন্তু অ্যাক্সিডেন্টের পর অতসীর প্রতি দিহানের কেয়ার দেখে অনামিকাকে বাঁচিয়ে রাখতে বাধ্য হলাম। না হলে অনামিকাকে মারা আমার জন্য কোনো ব্যাপার ছিল না। আচ্ছা দিহান, তোর কি এটা মনে হলো না যে ইফাত বিয়ের পর অতসীর সাপোর্ট হচ্ছে? সে চাইলেই বিয়ে আটকাতে পারতো। রাইমার সন্ধান তোকে আমি দিয়েছিলাম। অতসী রাইমার মাঝে তুই যে কষ্ট পাচ্ছিস, বিশ্বাস কর তোর কষ্টে এমন শান্তি আমি সারা জীবনে অনুভব করিনি। হঠাৎ একসময় মনে হলো অনামিকাকে সরিয়ে দেওয়া উচিত, তাই তো শায়ান অতসী গ্রামে চলে গেলে চেষ্টা করলাম, কিন্তু অতসীর মায়ের জন্য পুরো প্ল্যানে পানি পড়লো। এদিকে হাসপাতালে আবার সবার মিটমাট শান্তভাবে আবার পুনরায় সাজানোর আগেই অনামিকা সুস্থ, কিন্তু কোনোভাবে আমার মনে হলো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে গল্প দায়িত্বের সংসার, লেখনীতে সৌরভে সুভাষিনী, পর্ব 42। শাস্তি? ঠিক কি শাস্তি দিতে চাইছেন অনামিকা আপুকে? কি করবেন, মারবেন নাকি পুলিশে দেবেন? না, মানে আমি তো এই দুটো ছাড়া কোনো শাস্তি খুঁজে পাচ্ছি না। অন্য আপুর জন্য আপনাদের কোনো সিম্প্যাথি না থাকলেও আমার হচ্ছে। মেয়েটা ছোটোবেলা থেকে যে এক প্রকার গুমোট জীবন পার করেছে, এটা চোখে পড়ছে না? ক্রিমিনাল মাইন্ডেড। স্বাভাবিক, আমরা মানুষ, চামড়ার মুখ দিয়ে অনেক কিছু বলতে পারি, কিন্তু ততক্ষণ অবধি সমস্যা অনুভব করতে পারি না যতক্ষণ আমাদের নিজেদের উপর না আসে। অনামিকা আপু যাই হোক না কেন, সে স্বাভাবিক মাইন্ডে এসব করতো না। সে কারো দয়ার পাত্রী না, আমি বলছি না দয়া দেখাতে, কিন্তু তার অনুমতি ব্যতীত কোনো প্রকার জ্ঞানহীন অবস্থায় তার ডিভোর্স করানো উচিত না। তার জীবন নিয়ে খেলার অধিকার কেউ আমাদের দেয়নি, অথচ দেখেন কোনো না কোনোভাবে আমরা সবাই এই জঘন্য খেলায় মেতে উঠছি। আমি জানি অতসী কতটা সহ্য করেছে, কিন্তু অতসীর জন্য বাবা বাদ দিয়ে আমরা সবাই ছিলাম। অনামিকার কে ছিল? কেউ না। তাছাড়া হাতের 5 আঙ্গুল সমান হয় না। ঠিক তেমনি অতসী ও অনামিকা দুজন আলাদা মানুষ। অতসীর ধৈর্যের প্রশংসা করতে আমি বাধ্য। সেদিকে অনামিকার পরিস্থিতিতে আমি আশাহত। আমি নিজেও অনামিকা আপুকে বারবার কথা দ্বারা অপমান করেছি, কিন্তু আজ বুঝছি মেয়েটা কতটা ভয়ঙ্কর একা ছিল। একটা গল্প যখন আমরা পড়ি, আমরা গল্পে একটা নায়িকার এমন কষ্টে কষ্ট পাই ঠিক, কিন্তু সে বাদে অন্য কারো এমন কষ্টে মেনে নিতে পারি না। গল্পটা শুধু নায়িকা নিয়ে হয় না, একটা গল্প তখন স্বয়ংসম্পূর্ণ যখন প্রতিটি চরিত্র পরিপূর্ণ। প্রতিটি মানুষের জীবনে গল্প থাকে বেঁচে থাকার লড়াই, বারবার হারতে হারতে জিতে যাওয়া। আমি অনামিকা আপুর পক্ষ নিচ্ছি না, বলছি না সে করেছে
আমি বলছি না সে যা করেছে এর জন্য অবশ্যই সে ধিক্কারের যোগ্য, কিন্তু তাই বলে তার অসহায়ত্বের সুযোগ ব্যবহার করে আমরা কি তার থেকে খুব ভালো কাজ করছি? এখন আমাদের তার প্রয়োজন, সাপোর্ট প্রয়োজন, ভালোবাসা প্রয়োজন। এভাবে মুখ ফিরিয়ে নিলে সে বড্ড একলা তো সারা জীবন ছিলই, এখন হয়তো মরেও যাবে। শায়ান ভাই অতসীকে ছাড়বে না, এটা আমার বিশ্বাস। আবার সুস্থ মস্তিষ্কে অনামিকা আপু, শায়ান ভাই আর অতসীর মাঝে আসবে না। আমি অতসীর কথা চিন্তা করি, কিন্তু অনামিকা আপুকে ফেলে দিতে পারছি না। তার ভালোবাসার প্রয়োজন, কেয়ার, ভালোবাসা সব দিয়ে অনামিকা আপুকে নর্মাল লাইফে আমরা সারা কে ফিরিয়ে আনবে? রাইমার কথায় ইফাত সহমত হলো। শায়ান অতসীর দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে এই মেয়েটার তাহলে কী দোষ? এই মেয়েটা কেন সহ্য করছে? তবে যাই হোক না কেন, আমি তোমাকে ছাড়বো না অতসী। আমি একা এই ব্রহ্মাণ্ডের ভিতর একটি বিন্দুর মতো, আমি একা। আমার অন্তর রক্তাক্ত, আমার মস্তিষ্ক জর্জরিত, আমার স্বপ্ন নিয়ন্ত্রিত, আমার শরীর লাবণ্যহীন, আমার জিভ কাটা। তবু এক নতুন পৃথিবীর স্বপ্ন আমাকে কাতর করে, আমাকে তাড়ায়। রুদ্ধ মোহাম্মদ শহীদুল্লাহ।